দর্শক ভূমিকে দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ করব আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ইরানের যুদ্ধ তার প্রমাণ। আর যুদ্ধ হলে তাহলে কি হবে? যেই দেশে 5,000 মাইল দূরে যুদ্ধ হইতেছে, বাংলাদেশে তেল নাই, পেট্রোল পাম্প খালি, ঠিক আছে, পেট্রোল পাম্প খালি, মোটরসাইকেল খালি, চলতে পারে না। তাহলে এই দেশে যুদ্ধ হলে কি হবে আপনি আমাকে বলেন। আমি বারবার বলেছি, এই দেশে যুদ্ধ হলে কিন্তু দুর্ভিক্ষে বহু মানুষ মারা যাবে, মিনিমাম 3 কোটি। এটা আমি 1 বছর যাবত বলে আসতেছি। আমিও ভেবেছিলাম যে অন্তত নির্বাচিত একটি সরকার আসলে হয়তো আর যুদ্ধ হবে না, দুর্ভিক্ষ হবে না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না, এই সময় দুর্ভিক্ষ হয়ে যেতে পারে, যুদ্ধ হতে পারে। ধন্যবাদ। যে শেখ হাসিনার আমলে বেশ কিছুগুলি আঞ্চলিক চুক্তি করতে এসেছিল, যে কয়েকটা যেমন ভারত, যে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা মিলে একটা কোয়াড চুক্তি করছে। এরকম আরেকটা চুক্তি করতে এসেছিল, যেটাকে ভারতের সাথে আমাদের এবং পাকিস্তান, বা ভারতের বাদ দিয়ে পাকিস্তান বা কয়েকটা দেশকে নিয়ে একটা চুক্তি করতে এসেছিল। শেখ হাসিনা কিন্তু এই চুক্তিগুলিতে যায়নি। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আপনার অজুহাতে শেখ হাসিনার সাথে এই ধরনের একটা চুক্তি করতে এসেছিল, কিন্তু শেখ হাসিনা ওই চুক্তিগুলি সে করে নাই। কেন করে নাই? সে চাচ্ছে, যেহেতু সে দীর্ঘদিন সে ক্ষমতায় ছিল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স ভালো করে ইয়ে করছিল, যে কার সাথে কিভাবে চলতে হবে, কাদেরকে কিভাবে টেকা রাখতে হবে, এইভাবে চলছিল। দেখুন ওই সময় শেখ হাসিনার পলিসি আর এখনের পলিসি কিন্তু রাত আর দিন পার্থক্য। কিরকম দেখেন, এই যে চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট চুক্তির কারণে আজকে আসতেছে কি, আপনি যদি কম দামে রাশিয়া থেকে তেল কিনতে পারতেছেন, ইচ্ছা করলে রাশিয়া যে তেলের খনি আছে বা যা তেল আছে, রাশিয়া যদি, যেহেতু রাশিয়ার সাথে আমাদের একটা ব্যবসায়িক আছে, আমাদের পারমাণবিক রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি দিচ্ছে রাশিয়া। আচ্ছা, এখানে $5 বিলিয়ন নাকি তারা ইনভেস্ট করছে, তারা নিজস্ব টাকা। রাশিয়া কাছে তেল চাইলে আপনি কম পয়সা তেল আপনি আনতে পারতেন, কারণ আমাদের তো খুব বেশি তেল লাগে না। এই তেলটা বাংলাদেশকে ওই কম দামে দিলে ওদের রাশিয়ার কোনো আসে যায়, কিন্তু রাশিয়া থেকে তেল কিনতে পারবেন না। আজকে শুনছি 10 দিন হলো আপনার আবেদন জানাইছে আমেরিকার কাছে যে রাশিয়াতে তেল নিব আমরা, ওটা অনুমতি দেব, কিন্তু এই অনুমতি মিলে নাই। ভারতকে নিষেধ করছে যে তুমি রাশিয়াতে তেল আনতে পারবে না। ভারত বলছে এটা আমার দেশের স্বার্থের ব্যাপার, কোথা থেকে তেল না আনবো, কোথা থেকে পানি আনবো, না কোথায় গ্যাস আনবো, না বিদ্যুৎ আনবো, এটা তো আমার ব্যাপার, আমার দেশ হলো স্বাধীন দেশ, এটা আমার ব্যাপার। এখন এই জিনিসগুলি কিন্তু আমাদের যে আমাদের দেশের যে আপনি তো জানেনই, আপনার ওইখানে এসে রাশিয়ার বাংলাদেশের বিনিয়োগ হচ্ছে $12 বিলিয়ন। হ্যাঁ, আমি তো একটাতে $5 বিলিয়ন বললাম। এটার উপরে শুধু রূপপুরের কথা বলছি, রূপপুর এখন দেখেন আমাদের এখানে এসে কিন্তু কমেন্ট করে, যে কালকে একটা ছেলে কমেন্ট করছে, এই যে মুহিত কমেন্ট করছে যে আমরা 54 বছরের আগে আমরা দেশ পাকিস্তানের কাছে দেশ স্বাধীন হয়েছি, কিন্তু আমরা ভারতের কাছ থেকে স্বাধীনতা পাই নাই। আমরা যাব না, আমরা আজকের আপনি আসেন, কূটনৈতিক ব্যাপার তো এখানে, এটা তো কূটনৈতিক ব্যাপারে, এখানে তো কূটনীতির ব্যাপারটা এতদিন আপনি যে আপনার শেখ হাসিনা সরকার যে এই মাথা উঁচু করে দাঁড়ায় ছিল, সেটা ছিল কিছু জন্য রাশিয়া এবং ভারতের পিছনে থাকার জন্য, এবং চীনও সেই ক্ষেত্রে সহযোগিতা করছে, কারণ চীন কিন্তু ওই বেড়াজালে যেতে চাইছে না। রাশিয়া এবং ভারতের যে কূটনৈতিক বেড়াজালটার মধ্যে চীন যাইতে চায় না। চীন করছে কি, তাদের মাঝে থাকি তার বিজনেস চালায় গেছে। কিন্তু এখন যেটা আপনার যে চীন রাশিয়া ভারতকে নিয়ে আসছে, আমেরিকা তো এসে ডাইরেক্ট বলছে চীনের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক যাতে আগায় না যাইতে পারে সেটার ব্যাপারে সে প্রোটেকশন নেবে। তার মানে কি, আপনি চীন তো আমাদের উন্নয়ন সহযোগীর একটা বড় জাপানের পরিমাণে চীন, অথবা আমি চীনেই মোহন বেশি কিনা আমি জানি না, বাংলাদেশের বড় বড় প্রজেক্ট চীন নিয়ন্ত্রণ করতেছে। আর ভারতের কাছ থেকে যে সহযোগিতা বিভিন্ন ভাবে পাইছে শেখ হাসিনা, বিভিন্ন পরামর্শ পাইছে, একটা শেল্টারও পাইছে। ভারত কি চাইছে? ভারত চাইছে একটাই, যে আমার এই প্রতিবেশী যদি ভালো থাকে, ওইখানে যদি জঙ্গিবাদের উত্থান না হয়, ওইখান থেকে সীমান্ত থেকে আমাদের দেশে না ঢুকে, জঙ্গি না ঢুকে। যখন আপনি শুনেন যে গতকালকে পাইছেন 7 জন ঢুকে গেছে অলরেডি, এটার জন্য ভারত একটা সিকিউরিটি চাইছিল। ভারত চাইছে সবসময় যে এইখান থেকে যাতে কোনো জঙ্গিরা ঢুকিয়া আমার 7 সিস্টার নিয়ে কোনো গ্যাঞ্জাম তৈরি করতে না পারে। ভারত ওই সিকিউরিটির জন্যই বাংলাদেশকে, শেখ হাসিনাকে অনেকটা আপনার ফ্লেক্সিবল আপনার সুযোগ দিচ্ছে, যেটা শেখ হাসিনা অনেক বেশি নিয়ে আসছে। আমরা তো সবসময় আলোচনা করতে আছি যে শেখ হাসিনা কোন কাজটা করছে। আর এখন যে জিনিসটা আপনার করছেন, এখান থেকে আপনার বেরিয়ে আসাটা খুবই একটা কঠিন, কারণ হলো শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা আর বর্তমানে কূটনৈতিক দক্ষতা এক না। আমাদের যে কূটনীতিক যারা আপনার ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী গিরি ছিল, আর বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছে উনি তো আর এক না। উনি তো ওনার কি, উনি কোন পারপাস সার্ভ করতেছে আপনারা বুঝেন জিনিসটা? উনি আইসে কি করছে, কোন একটা দেশের আপনার নন এগ্রিমেন্ট ডিসক্লোজার এগ্রিমেন্ট উনি একটা চুক্তি করলো, আর উনি আসছে কাছে জন্য ইউনিসের আপনার হইয়া
ইউনুসের আপনার পক্ষ হয়ে আসছে, ওই ডিপ স্টার্টের পক্ষ হয়ে আসছে। আপনি যারা আসছে ম্যাক্সিমাম আমেরিকান ছিল, আমেরিকান পন্থীর লোক ছিল, তারা তো ডিপ স্টেটে পারপাস সার্ভ করার জন্য আসছিল, জি, রফিক অথবা ভাই, ওনারা চলে গেছে। কিন্তু রফিক ভাই এনডিএ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, ফরিদ ভাই করেছে, আপনি করেছেন, আমি আবার আপনার কাছে আসব, এই বিষয়ে আমি শেষ করে আলোচনা জিনিসটা, হবে। এক জি, মিনিট শেষ করে দেন। এখন যে আমাদের এই যে পররাষ্ট্র মন্ত্রী আছে, উনি 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 আপনি কি মনে করেন যে উনি এই যে ওই আমেরিকার বাইরের পলিসির বাইরে কাজ করবে? অবশ্যই না। এখনো ওই ওই ওনার যে কূটনৈতিক পলিসি, যদি উনি ছিল আপনার নিরাপত্তা উপদেষ্টা ছিল, উনি কিন্তু লাস্টে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজগুলি, পররাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য বিবৃতি না দেয় উনি এগুলি করছে। তার মানে উনি ওই পোস্টটা পায়নি ঠিকই, কিন্তু কাজগুলি করছে। উনি মূলত পররাষ্ট্রমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে। এটাই। জি, ফরিদ ভাইয়ের কাছে একটু আসবো, যে ফরিদ ভাই সবার আগে বাংলাদেশ, এটাই হচ্ছে এখন আমাদের স্লোগান। এর আগে আমাদের স্লোগান ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এখন আমাদের সবার আগে বাংলাদেশ বেশ ভালো, চমৎকার একটা স্লোগান, হৃদয়গ্রাহী একটা স্লোগান। কিন্তু এই সবার আগে বাংলাদেশের জায়গায় যদি সবার আগে আমেরিকা, হ্যাঁ সবার আগে আমেরিকা এটা হয়ে যায়, ওই যে নন ডিসক্লোজার, এতক্ষণ রফিক ভাই যে কথা বলেন, আপনি এর আগে কিছুক্ষণ বললেন, আমেরিকা তো আমাদেরকে মনে হচ্ছে যেন এটাকে কি বলে, ওই যে ভারতীয় ওই যে একটা চ্যানেলের ইয়ে দেয় না, ওই যে গোয়েন্দা একটা চ্যানেলের ইয়ে দেয়, কি যেন একটা আমার মনে হচ্ছে না, সিআইডি সিআইডি হ্যাঁ সিআইডি তে এরকম যে মানুষকে কিভাবে যেন মন্ত্রমুগ্ধের মতো তাকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, এরকম দেখলাম অনেক সময় যে কাউকে দিয়ে একটা খুব একটা বড় ধরনের অন্যায় করানো হচ্ছে, খুন করানো হচ্ছে, এরকম যে তাকে কেন কিভাবে যেন হিপনোটাইজ করা হয়। তো আমরা তো অলরেডি মনে হচ্ছে ওই যে নন ডিসক্লোজারের কারণে অনেকটা হিপনোটাইজ হয়েই আছি। এখন আমেরিকা আমাদেরকে যেদিকে বলবে আমরা সেদিকে যেতে হবে। এখন সবার আগে বাংলাদেশ না হয়ে সবার আগে আমেরিকা হয়ে যায় কিনা, ফরিদ ভাইয়ের কাছে শুনবো বিষয়টা নিয়ে। আপনাকে ধন্যবাদ আবারও। আপনি যে কথাটা বললেন, আমাদের জামালের ভাষায় একটা কথা আছে যে আজ বুঝবি না বুঝবি কাইল, পশ্চাৎ দেশ হাতাবি পারবি কাইল, বা কপাল থাপড়াবি আর পারবি কাইল। এই চুক্তি নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, আমাদের আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, নাস্তিক, কাফের, মুরতাদ, হিন্দুর দালাল, বিজেপি কত কথাই বলা হইতো। এমনকি এই বদমাইশ যারা উপদেষ্টা পরিষদে ছিল এনজিওগ্রামে, তারা বলেছিল এই চুক্তি নাকি হয় নাই। মনে থাকার কথা আপনাদের, মাঝে মধ্যে বলতো চুক্তি হয় নাই, কথা বলো, কখনো বলতো যে চুক্তি হয়েছিল পরে সেটা বাতিল করে, এই সমস্ত মিথ্যা তারা বলেছে। কিন্তু আমরা জানি, সেই জন্য আমি তখন বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু বাস পাখি থাবা মেরেছে, কিছু না কিছু অবশ্যই নিয়ে গেছে অথবা নিয়ে যাবে। সেই ঘটনাটা আপনি যেটা বললেন, আমেরিকা যে চুক্তি করেছে, এই চুক্তি হচ্ছে বাস পাখির থাবা, হয় পুরো হাঁসটাই নিয়ে যাবে, নয় হাঁসের বাচ্চা নিয়ে যাবে, কিছু না হলেও হাঁসের বাচ্চা সে নিবেই আমেরিকা। এই দশা আমাদের হয়ে গেছে।